কয়েকজন বন্ধুরা মিলে কিছুদিন ঘোরাঘুরির জন্য একটি ভিলা বুক করে, কিন্তু সেইখানে একটি নয়, দুইটি নয়, তিনটিও নয়, মোট 9টি ডিমান আছে এবং তারা সেইখানে 70 বছর ধরে রয়েছে। জানলে আরো অবাক হবেন যে তারা 9 জন ভূত, পুরো একটা পরিবার। কিন্তু তারা একসাথে মারা গেল কিভাবে, আর কেনই বা তারা 70 বছর ধরে এইখানে জীবিত পরিবারের মতোই বসবাস করছে? এই ভিলার আসল রহস্য কি? আর এই বন্ধুরা কি এইখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি তারাও এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেসে যাবে? তাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভিতে, যেটা সদ্য মুক্তি পাওয়া এবং এইটা অন্যান্য হরর মুভির চেয়ে অনেক বেশি টাকা ইনকামও করেছিল। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্প শুরু হয় 1940 সালের ইন্দোনেশিয়ায়। আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই যার শরীরে রক্ত লেগে আছে আর সে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে। মেয়েটি দ্রুত একটি ক্লোজেটে গিয়ে লুকিয়ে পড়ে এবং একটি কাটারের সাহায্যে ভিতরে বিদেশি ভাষায় লিখে, আমাকে সাহায্য করো। এরপর আমরা সেই ব্যক্তিকে দেখি যার হাত থেকে ওই মেয়েটি পালাচ্ছিল। ব্যক্তিটি তার মুখে একটি মাস্ক পড়েছিল। সেই ব্যক্তি মেয়েটিকে খুঁজে বের করে এবং একটি বড় চাপাতি দিয়ে তাকে শেষ করতেই যাবে, ঠিক তখনই সেখানে মেয়েটির মা চলে আসে, যিনি আগে থেকেই বেশ আহত ছিলেন এবং মেয়েটির কাপড়ে তার নিজের মারই রক্ত লেগেছিল। এইবার মেয়েটি খাটের নিচে লুকিয়ে পড়ে। এরপর সেই খুনি মেয়েটির চোখের সামনেই তার মাকে মেরে ফেলে এবং বিছানার নিচে থেকে তাকেও বের করে আনে। এরপর মেয়েটি আবারও সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই খুনি মেয়েটিকেও শেষ করে দেয়। এরপর এই কাহিনী 70 বছর পরের বর্তমান সময় অর্থাৎ 2026 সালে নিয়ে আসে এবং আমরা কিছু কলেজ ছাত্রছাত্রীকে দেখতে পাই যারা একে অপরের খুবই ভালো বন্ধু। তারা মোট 5 জন, 2 জন মেয়ে, সারা আর লিয়া। লিয়া এই রেস্টুরেন্টেই কাজ করে আর বাকি 3টি ছেলে, মোটা কালো মিকো, সুন্দর দেখতে ডাফন আর চাকমা চোখ আলা ওয়ার্দি। হাসবেন না, আপনাদের যেন বুঝতে সুবিধা হয় তাই এভাবে বললাম। তাছাড়া মুভিটা কিন্তু খুবই সিরিয়াস। ডাফন প্ল্যান করে যে গ্রাজুয়েশনের আগে তারা সমস্ত বন্ধুরা কোথাও ঘুরতে যাবে। সেজন্য ডাফন মাত্র 2 লাখ ইন্দোনেশিয়ান রুপি দিয়ে বেশ দূরে 5 দিনের জন্য একটি ভিলা রেন্টে নেয়। 2 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া মানে বাংলাদেশি মুদ্রায় মাত্র 2600 থেকে 2700 টাকা। ডাফন অত দূরে ভিলাটি নিয়েছিল কারণ সেটি বেশ সস্তা ছিল এবং দেখতেও সুন্দর। এখন লিয়ার মনে সন্দেহ হতে থাকে যে ডাফনের সাথে কোনো স্ক্যাম হয়নি তো, কিন্তু ডাফন বলে যে তার এক বন্ধু ভিলাটি চেক করেছে এবং এটি কোনো স্ক্যাম নয়, এটি একদম রিয়েল ডিল। যাই হোক, এরপর রাতে তারা সবাই সেই ভিলার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি যে ওয়ার্দি লিয়াকে পছন্দ করে এবং সে তাকে প্রপোজও করেছিল, কিন্তু লিয়া ওয়ার্দির প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিল। আর এখন ওয়ার্দির মধ্যে সবসময় একটা আফসোস লাগে যে সে প্রপোজ করার চক্করে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে। পথে তারা একটি ধাবায় চা খাওয়ার জন্য থামে এবং সেই ভিলাটি ওই ধাবা থেকে আর মাত্র 3 ঘন্টার দূরত্বে ছিল। সেই ধাবার মালিক তাদের কাছে জানতে চায় যে তারা কোথায় যাচ্ছে। তখন ডাফন চেক করে ভিলাটির নাম তাকে জানায় যে তারা সবাই আসলে তানগার ভিলায় থাকতে যাচ্ছে এবং ঘুরতে যাচ্ছে সেখানে। এই ভিলার নাম শোনা মাত্রই ধাবার মালিক প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর সেখানে সেই তানগার ভিলার কেয়ারটেকার নার্তো আসে এবং সে সবাইকে নিজের সাথে ভিলায় নিয়ে যায়। ভিলায় পৌঁছে সবাই ডাফনের দিকে তাকিয়ে থাকে, কারণ ভিলাটি ছবিতে যেমন তারা দেখেছিল বাস্তবে একদমই সেরকম না। বাস্তবে সেটি কোনো হন্টেড ভিলা বা মেনশনের মতো দেখাচ্ছিল, কিন্তু যেহেতু ডাফন টাকা পেমেন্ট করে দিয়েছিল তাই এখন তাদের এই ভিলাতেই 5 দিন কাটাতে হবে। সারা এই ভিলার একটি ছবি ক্লিক করে এবং ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। এরপর নার্তো সবাইকে ভিলা দেখাতে ভেতরে নিয়ে যায়। তাদের ভেতরে যাওয়ার পর আমরা বাইরে দোলনায় এক মহিলার ভূতকে দেখতে পাই, যা ছিল কেবলমাত্র শুরু। এইবার হয়তো বুঝতে পেরেছেন
কেন এই ভিলাটি এত সস্তায় পাওয়া গেল। আর সবচেয়ে বড় কথা হলো ডাফনের বন্ধু যদি চেক করেই থাকে যে ভিলাটি সুন্দর, তবে এখন সেটি এমন কেন দেখাচ্ছে। এমন তো নয় যে মানুষকে ফাঁসানোর জন্য ভিলাটি প্রথমে নিজেকে সুন্দর দেখিয়েছে। ভেতরে নার্তো তাদের সবাইকে পুরো ভিলাটি ঘুরিয়ে দেখায় এবং সেইখানে লিয়া ভিলার 1940 সালের দিকের একটি পুরনো ছবি দেখতে পায়। সেখানে ভিলার নাম ছিল হেন্স ভিলা। এই সম্পর্কে জানার জন্য সে নার্তোকে জিজ্ঞেস করে যে এখন তাহলে এই ভিলাকে তানগর ভিলা কেন বলা হয়। তখন নার্তো তাদের সব ঘটনা খুলে বলে যে 1940 সালে এই ভিলার মালিক একজন ইংরেজ অর্থাৎ বিদেশি লোক ছিল। সে তার পরিবারের সাথে এই ভিলায় থাকতো, কিন্তু একদিন রাতে হঠাৎ করে সেই পুরো পরিবারকে খুন করা হয়। পরিবারে প্রায় 9 জন ছিল এবং এরপর থেকে ভিলাটি বহু বছর ধরে এইভাবেই খালি পড়ে আছে। কিন্তু মাত্র কয়েক বছর আগে তানগর নামের এক ব্যবসায়ী এই ভিলাটি কিনে নিয়েছিল, কিন্তু কিছু বছর আগে সেও মারা যায় এবং এরপর থেকেই এর নাম তানগর ভিলা হয়ে যায়। এরপর নার্তো তাদের সবাইকে বেসমেন্টে যেতে কঠোরভাবে নিষেধ করে এবং বলে যে সে ভিলার ঠিক পেছনেই থাকে, কোনো কিছুর প্রয়োজন হলে যেন তাকে ডেকে নেওয়া হয়। এরপর সে সেইখান থেকে চলে যায়। ঠিক তখনই আমরা ভার্দিকে ওয়াশরুমে দেখতে পাই। ওদিকে মিকোরও ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল, তাই সে বাইরে কুয়োর কাছে চলে যায়। কিন্তু হঠাৎ ওয়াশরুমে ভার্দির পেছনে এক মহিলার ভূতকে দেখা যায়। তবে এই ভূতটি দোলনায় দেখা সেই ভূতটির চেয়ে আলাদা ছিল। আর ওদিকে বাইরে মিকো একটি ছোট মেয়ের ভূত দেখতে পায়। তবে এটি সেই মেয়েটির ভূত ছিল না যাকে আমরা মুভির শুরুতে খুন হতে দেখেছিলাম। তার মানে হলো এই ঘরে শুধু একটি নয়, বরং অনেকগুলো আলাদা আলাদা ভূত আছে। এরপর ওই ছোট মেয়েটি মিকোর পা ধরে ফেলে এবং এতে মিকো ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত দৌড়ে ভিলায় ফিরে আসে। সে বাকিদের সব কথা বলে, কিন্তু ভার্দি ও ডাফনের ধারণা ছিল যে মিকো হয়তো কোনো কুকুরকে দেখেছে। তাদের মধ্যে কথা হচ্ছিলই, এর মধ্যেই নার্তো সেখানে আসে এবং জানায় যে সে একটা কাজের জন্য শহরের বাইরে যাচ্ছে, কিছুক্ষণ পরেই ফিরে আসবে। ঠিক তখনই লিয়াকে দেখানো হয় যে ক্লোজেটে কাপড় রাখছিল এবং সারা বাথরুমে গোসলের প্রস্তুতি নিচ্ছিল। তখনই লিয়া সেই ক্লোজেটের ভেতরে কিছু খোদাই করা লেখা দেখতে পায়, আর এটি সেই লেখাই ছিল যা মুভির শুরুতে সেই ছোট মেয়েটি লিখেছিল, যার মানে ছিল হেল্প আস। এরপর হঠাৎ অন্ধকার থেকে এক ছোট মেয়ের ভূত লিয়াকে বলে হেল্প আস। এতে লিয়া ভীষণই ভয় পেয়ে যায়। ওদিকে বাথরুমে সারার শাওয়ার নুজল থেকে কিছু আওয়াজ আসে এবং সে যখন তা দেখতে যায় তখন সেখান থেকে বৃষ্টির মতো রক্ত বের হয়। সারা পুরো রক্তে ভিজে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে লিয়া ও বাকি সবাই সেখানে চলে আসে, কিন্তু সেইখানে সবকিছু একদম নর্মাল ছিল এবং রক্তের এক ফোঁটাও ছিল না। এরপর সবাই সারাকে শান্ত করে এবং তাকে সাথে নিয়ে খাবার খেতে চলে যায়। সেখানে ডাফন বলে যে পৃথিবীতে প্রতিটি জায়গায় হন্টেড, কারণ সব জায়গাতেই কেউ না কেউ মারা গেছে। এই ভিলাটিও হয়তো বা হন্টেড, কিন্তু যদি তারা এই ভিলার সম্মান করে এবং নিয়মগুলো মেনে চলে তবে তাদের কিছু হবে না। আর এমনিতেও ডাফনের টাকা তো রিফান্ড পাওয়া সম্ভব না, তাই এই কথাগুলো তো বলতেই হতো। যেভাবেই হোক এখান থেকে টাকা তো উসুল করতেই হবে। ডিনার শেষ করার পর সারা এবং লিয়া ঘরের বাইরে চলে যায়। সেখানে সারা তার ইনস্টাগ্রাম চেক করে এবং দেখতে পায় যে ভিলার ছবি তারা ইনস্টাগ্রামে আপলোড করেছিল তাতে মানুষ কমেন্ট করেছে যে ভিলাটি সত্যি সত্যি হন্টেড। এরপর লিয়া ক্লোজেটের ভেতরে খোদাই করা সেই লেখাগুলো ট্রান্সলেট করে। তখন সে বুঝতে পারে যে সেই শব্দগুলোর অর্থ ছিল আমাকে সাহায্য করো। এতে সে অত্যন্ত ঘাবড়ে যায়। তবে সে এই কথা সারাকে জানায় না, কারণ সে ইতিমধ্যেই অনেক ভয়ে ছিল। সেই দিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল ঠিক তখনই সেই ভিলায় একটি পুরো পরিবার নাচ করছিল। সম্ভবত এইটাই সেই পরিবার যাদের এই ভিলার ভেতরে খুন করা
করা হয়েছিল। আর আমরা যাদের ভূতকে দেখেছি বা সামনে যাদের ভূতকে দেখতে পাবো তারা সবাই ওই পরিবারেরই সদস্য। এদিকে ভার্দির ঘুম আসছিল না এবং সে হল থেকে কিছু আওয়াজ শুনতে পায় যা ওই ভূতগুলো করছিল। কিন্তু যখন ভার্দি সেখানে যায় তখন কাউকেই দেখতে পায় না। ভার্দি এবার নিজের রুমের দিকে ফিরে যেতে লাগে, কিন্তু ঠিক তখনই তার পেছনে এক বৃদ্ধা মহিলা হেঁটে বেসমেন্টে চলে যায়। ভার্দি এটা দেখে ভয়ে ভয়ে তার পিছু পিছু বেসমেন্টে নামতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ডাফন চলে আসে, যে সেখানে পানি নিতে এসেছিল। সে ভার্দির ওপর চিৎকার করে কারণ তাদের বেসমেন্টে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছিল। এরপর ডাফন ভার্দিকে নিয়ে রুমে চলে যায়। এরপর গভীর রাতে যখন ডাফন ঘুমিয়ে পড়ে তখনই তার চারপাশে প্রচুর ভূত দেখা যায়। সম্ভবত তারা তার উপর বেশ রেগেছিল কারণ ডাফনই তার বন্ধুদের এই ভিলায় নিয়ে এসেছিল। আর মৃত্যুর পরেও সেই পরিবারের ভূতগুলো এই ঘরকেই নিজেদের সবচেয়ে আপন মানত। অর্থাৎ এই ভূতগুলো আফটার লাইফে যেতে পারেনি কারণ এই ভিলার সাথে তাদের ভীষণই অ্যাটাচমেন্ট ছিল, কিংবা হয়তো তারা এমন পরিস্থিতিতে মারা গিয়েছিল যার কারণে তারা আফটার লাইফ অর্থাৎ মৃত্যুর পরের জীবনে যেতে পারেনি। পরের দিন সকালে সবাই নাস্তা করছিল এবং লিয়া থালা বাসন ধুতে চলে যায়, কিন্তু কলে পানি আসছিল না। তাই লিয়া মিকোকে কুয়ো থেকে পানি আনতে বলে। মিকো বাইরে গিয়ে কুয়ো থেকে পানি তুলতে লাগে এবং সে দেখে যে শুকানোর জন্য টাঙানো কাপড়ের পেছনে একটি মহিলা দাঁড়িয়ে আছে। সে সাহস করে সেই মহিলার কাছে যায় এবং বুঝতে পারে যে সে আসলে কোনো মহিলা নয়, বরং এক মহিলার আত্মা। এবং এই মহিলাটি এক সময় এই বাড়িতেই মেইডের কাজ করত, যার মুখে একটি বড় দাগও দেখা যায়। অর্থাৎ তাদের সবাইকে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। মিকো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ভয়ে চিৎকার করতে থাকে। সে এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে ভিলার পেছনে থাকা এক কবরস্থানে পৌঁছায়। মিকোর চিৎকার শুনে বাকি সবাইও সে কবরস্থানে পৌঁছে যায় এবং সেখানে কবরগুলো দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়, কারণ তাদের কোনো ধারণাই ছিল না যে ভিলার আশেপাশে কোনো কবরস্থানও রয়েছে। সেই সব কবর সম্পর্কে জিজ্ঞেস করার জন্য তারা সবাই নার্তোর কাছে যায়, কিন্তু নার্তো বাড়িতে ছিল না এবং তার ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। ভার্দি এইবার সাহস করে ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে টাঙানো আয়নায় সে এমন কিছু দেখে যার কারণে সে নিজের চোখ কচলাতে শুরু করে যে সে কি সত্যি এসব দেখছে নাকি এইটা তার ভ্রম। এরপর সে ভেতরে নার্তোকে খুঁজতে থাকে, কিন্তু সেইখানে সে একটি বড় আয়না দেখতে পায়। আয়নায় যা সে দেখতে পায় তা দেখে ভার্দি আরো প্যানিক করতে শুরু করে, কিন্তু সে আয়নায় ঠিক কি দেখে তা আমাদের দেখানো হয় না, এইটা দেখানো হবে মুভির একদম শেষে। ঠিক তখনই সেখানে নার্তোর জায়গায় তার বাবা তার্জো এসে উপস্থিত হয়, যিনি ভার্দিকে শান্ত করেন এবং তাদেরকে চা পান করতে দেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে নার্তো তাদের কাছে তার বাবার সম্পর্কে কিছুই বলেনি। এরপর তারা সবাই তার্জোকে ওই কবরস্থানগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তিনি তাদের জানান যে ভিলাটিতে আগে একটি বড় ইংরেজ পরিবার থাকত। তাদের পরিবারের প্রধান ব্যক্তির নাম হলো হ্যান্স, যে একজন বিরাট বড় ব্যবসায়ী। সে এক হাফ ইংরেজ ও হাফ ইন্দোনেশিয়ান মহিলাকে বিয়ে করেছিল। সেই সূত্রে তার ইন্দোনেশিয়াতে ব্যবসা করতে আসা। একদিন হেন্স জানতে পারে যে তার কোম্পানিতে কাজ করা 3 জন লোক টাকা চুরি ও দুর্নীতির সাথে যুক্ত। তাই হেন্স তাদের 3 জনকে অনেক অপমান করে চাকরি থেকে বের করে দেয় এবং তাদের 3 জনকে এমন ভাবে চিহ্নিত করে দেয় যে তারা আর কোথাও কোনো কাজ পাবে না। নিজেদের এই অপমানের বদলা নিতে সেই 3 জন লোক হেন্সের পুরো পরিবারকে শেষ করে দেয়, যার মধ্যে হেন্সের 2 মেয়ে, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন এবং তার হেল্পার ও মেডরাও ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে হেন্সের ছোট মেয়ে মরিসকেও সেই
লোকগুলো শেষ করে দেয়, যার বয়স মাত্র 7 থেকে 8 বছর ছিল। আর মরিস সেই মেয়ে ছিল যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আর এতেই বোঝা যায় যে এই ঘরের ভেতরে আসলে কি ঘটছে। লোকমুখে এইসব গুজবও রয়েছে যে সবার কবর প্রথমে পাবলিক কবরস্থানেই ছিল, যেমনটা সবারই হয়ে থাকে। কিন্তু একদিন সেই 3 জন খুনির মৃতদেহ তাদেরই কবরের উপর খুবই খারাপ অবস্থায় পাওয়া যায়। যেই 3 জন তাদের সবাইকে খুন করেছিল, যার পর গ্রামের লোকজন ওই সমস্ত কবর ভিলার পেছনে তৈরি করে, অর্থাৎ সেই স্পিরিটগুলোই ওই 3 জন খুনিকে শেষ করে দিয়েছিল। এরপর কিছু বছর আগে তানগর নামের এক ব্যবসায়ী ভিলাটি কিনে নেয়, কিন্তু কিছুদিন পর সেও মারা যায়। আর এখন ভিলাটি তানগরের ছেলের, কিন্তু সে নিজেই ইন্দোনেশিয়াতে থাকে না। সে ভিলাটি বিক্রি করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ভিলাটি অত্যন্ত পুরনো এবং খারাপ অবস্থাতে পড়ে আছে, এবং সবচেয়ে বড় কথা হলো বাজারে এর রেপুটেশনও খারাপ। তাই সে ভিলাটি রেন্টে দিয়ে সেই রেন্টের টাকা দিয়ে ভিলাটি রেনোভেট করানোর কথা ভেবেছিল, তাহলে হয়তো এটা বিক্রি করা সম্ভব। আর ডাফন ছিল তার প্রথম কাস্টমার। কিন্তু ভেবে দেখুন, এত কম টাকায় সে এটি রেনোভেট কিভাবে করাতো। যাই হোক, তার জোর কথা শুনে তারা সবাই আরো বেশি ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে দ্রুত চলে যেতে নেয়। কিন্তু এইদিকে গাড়ি স্টার্টই হয় না। এতে মিকো রাগ দেখিয়ে গাড়িতে ঘুষি মারে। যেহেতু গাড়িটি ভার্দির ছিল, তাই ভার্দি মিকোর উপর রেগে যায় যে সে গাড়ির উপর কেন নিজের রাগ ছাড়ছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা একে অপরের উপর হাত তুলতে নেয়, কিন্তু তখনই তার্য এসে তাদের আটকায় এবং বলে তাদের গাড়ি ঠিক করে দেওয়া হবে এবং ততক্ষণে তারা সবাই ভিলায় গিয়ে আরাম করুক। এরপর তারা সবাই ভিলায় চলে আসে এবং লিয়া ক্যাবিনেট থেকে গ্লাস বের করতে লাগে, যেখানে সে একটি ছোট মেয়ের ভূত দেখতে পায়। কিন্তু পরের মুহূর্তেই সেটা ভালোভাবে বোঝার আগেই গায়েব হয়ে যায় এবং লিয়াও সেই বিষয়টা ইগনোর করে বাকিদের কাছে চলে যায়। পরিস্থিতি ঠিক করতে আর সবার মন ভালো করতে তারা সবাই ড্রিঙ্কস করতে শুরু করে এবং একটি সেলফিও ক্লিক করে, যার মধ্যে তাদের মুখগুলো ডেমনিক আর ভয়ঙ্কর দেখতে লাগে। কিন্তু তারা সেই ছবিটা না দেখেই রাতে ঘুমাতে চলে যায়। এখন সবাই ঘুমাচ্ছিল, কিন্তু সারা জেগেছিল এবং সে কিছু আওয়াজ শুনতে পায়। ঠিক তখনই তার উপর হেন্সের স্ত্রীর ভূত হামলা করে। এবং সারা চিৎকার করতে শুরু করে, কিন্তু লিয়ার ঘুম ভাঙতে ভাঙতে হেন্সের স্ত্রীর ভূত সেখান থেকে গায়েব হয়ে যায়। ওদিকে ডাফন তার ক্যামেরায় টাইম পাস করার জন্য এমনি ছবি ক্লিক করছিল। হঠাৎ করে সে ক্যামেরায় হেন্সের স্ত্রীর ভূত দেখতে পায়, কিন্তু আসলে সেখানে কেউ ছিল না। এতে সে বেশ ভয় পেয়ে যায়। এরপর সেখানে মিকো ও ভার্দি আসে এবং তারা গাছের ধাবায় কিছু খাওয়ার জন্য যেতে চায়। ডাফনও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু লিয়ার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তাই সে সেখানে একাই থেকে যায়, যা তার মোটেও করা উচিত হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো সে জানতো যে ভিলাটি হন্টেড, তবুও সে সেখানে একা কেন থেকে গেল। এরপর সারা রুমের দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায় এবং আমরা দরজার পেছনে হেন্সের স্ত্রীর আত্মাকে দেখতে পাই। ওদিকে মিকো, ভার্দি, ডাফন এবং সারা সেই ধাবায় পৌঁছে যায়, কিন্তু তাদের সাথে একটি ভূতও ছিল। ধাবার মালিক তা দেখে, কিন্তু সে তো আর জানতো না যে এটি একটি ভূত। তার মনে হয়েছিল যে সেও হয়তো সারা ও তার বন্ধুদের সাথে এখানে খেতে এসেছে। যাই হোক, বসে থাকতে থাকতে বোর হয়ে সারা তার ইনস্টাগ্রাম চেক করে এবং ড্রিঙ্কস করার সময় নেওয়া সেই সেলফিটি না দেখে আপলোড করে দেয়। লোকজন ছবিটি দেখে কমেন্ট করতে শুরু করে যে সেলফিটি নর্মাল নয়। সারা সেই সেলফি মিকো, ভার্দি এবং ডাফনকে দেখায়। তারা জিজ্ঞেস করে যে সে কি ছবি তোলার সময় কোনো ফিল্টার ব্যবহার করেছে। সারা বলে একদমই না, নর্মাল ক্যামেরা দিয়ে তোলা। এইটা শোনার পর তারা সবাই বুঝতে পারে তাদের সাথে কোনো গন্ডগোল হচ্ছে, তাই তারা সবাই কাল সকালেই এই ভিলা ছেড়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান করে ফেলে। তারা এইদিকে কথা বলছিল, ঠিক তখনই ধাবার মালিক 5 বাটি স্যুপ নিয়ে আসে, কিন্তু তারা তো মাত্র 4 জন ছিল। তারা বলে যে আমরা তো 4 জন,
তাহলে এই বাড়তি স্তূপটি কার জন্য? দোকানদার জানায় যে তারা তো 5 জন লোক এসেছিল, কিন্তু আরেকজন কোথায় গেল? এইটা শুনে সবাই অবাক হয়ে যায়, সেরই সাথে ভয়ও পেয়ে যায়, কারণ তারা তো শুধুমাত্র 4 জনই এখানে এসেছিল। ওদিকে ভিলার ভেতরের ভূত এবার লিয়াকে হন্ট করতে শুরু করে। তাকে হঠাৎ করে পেছন থেকে চেপে ধরে এবং তার উপর রুমের দরজাও খুলছিল না। ঠিক তখনই দরজা নিজে থেকেই খুলে যায় এবং লিয়া তার রুমের বাইরে ডাফন ও সারাকে দেখতে পায়, যারা বেসমেন্টের দিকে যাচ্ছিল। লিয়াও তাদের পিছু পিছু যেতে লাগে। ঠিক তখনই সেখানে আসল সারা ও ডাফন, মিকো এবং ভার্দি এসে উপস্থিত হয়। লিয়া তাদের দেখে দ্রুত তাদের কাছে চলে আসে এবং সব ঘটনা খুলে বলে, এবং ততক্ষণে তারা শুধু এই অপেক্ষায় ছিল যে কখন সকাল হবে আর কখন তারা এইখান থেকে বেরিয়ে যাবে, কারণ তাদের সাথে অত্যন্ত অদ্ভুত সব ঘটনা ঘটছে। যেহেতু তারা সবাই ভীষণ ভয়ে ছিল, তাই সারা রাত জেগেই কাটিয়ে দেয়। মিকো বেসমেন্ট থেকে কারো গলার আওয়াজ শুনতে পায় এবং সেই আওয়াজ ডাফনও শুনতে পাচ্ছিল, কিন্তু তারা দুজনেই বেসমেন্টে যেতে ভয় পাচ্ছিল, কারণ সবচেয়ে বড় কথা হলো নার্তো তাদের বেসমেন্টে যেতে কঠোরভাবে নিষেধ করেছিল। যাই হোক, এরপর তারা দুজন বাকিদের কাছে যায় এবং সানরাইজ দেখার জন্য সেখানকার বিখ্যাত এক পয়েন্টে যাওয়ার কথা বলে। তারা সবাই সানরাইজ দেখার জন্য পায়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং একটি গাড়ি রেন্টে নিয়ে সেই এলাকার সমস্ত ভালো জায়গায় ঘুরে বেড়ায় এবং এইভাবে তারা বেশ এনজয় করে। ঠিক তখনই তাদের কাছে নার্তোর কল আসে এবং ভার্দি নার্তোকে জিজ্ঞেস করে যে তাদের গাড়ি রেডি হয়েছে কিনা। নার্তো বলে যে হ্যাঁ, তাদের গাড়ি ঠিক হয়েছে। ভার্দি তখন নার্তোকে তার বাবা তার্জোকে ধন্যবাদ জানাতে বলে, কারণ গতরাতে তার বাবা তাদের অনেক সাহায্য করেছে। কিন্তু নার্তো জানায় যে সে সেখানে একা থাকে, তার বাবা সেখানে কিভাবে আসবে? সে তো রাজধানী জাকার্তায় থাকে। নার্তোর এই কথা শুনে সমস্ত বন্ধুরা থমকে যায় যে যদি তার বাবা জাকার্তায় থাকে তবে গতকাল রাতে তারা কার সাথে কথা বলেছিল। এই ঘটনার পর তাদের ভেতরে ভয় আরো বেড়ে যায়। এরপর আমাদের অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে সেই 3 জন এমপ্লয়ি যারা কোম্পানির ভেতরে দুর্নীতি করেছিল তারা হেন্সের পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। এখন তখনই আমরা একটি অত্যন্ত শকিং জিনিস দেখতে পাই। তার্জো আসলে হেন্সেরই একজন হেল্পার ছিল এবং সেই রাতে ওই 3 জন এমপ্লয়ি শুরুতেই তার্জোকে মেরে ফেলেছিল। অর্থাৎ যাকে তারা দেখেছে গত রাতে সেই ছিল তার্জোর ভূত, যে তাদের পুরো গল্প শোনাচ্ছিল। আর যদি সত্যি তার্জো মারা গিয়ে থাকে তবে নার্তো কেন বলল যে তার বাবা জাকার্তায় থাকে? এটি তো আরো বেশি ভয়ঙ্কর ব্যাপার। এরপর আমাদের সেই রাতের দৃশ্য দেখানো হয় যেই রাতে সেই 3 জন সেই পুরো পরিবারকে শেষ করতে এসেছিল। আসলে সেই দিন রাতে মরিসের জন্মদিন ছিল আর সেই 3 জন লোক ঘরের ভেতরে উপস্থিত প্রত্যেকটি মানুষকে মেরে ফেলে, এমনকি মরিসকেও। হেন্স অনেক হাতাহাতি মারামারি করে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই 3 জন খুনির সাথে পেরে ওঠে না, কারণ তাদের হাতে অস্ত্র সহ আরো বড় বড় চাপাতিও ছিল। এরপর দৃশ্য বর্তমানে আসে। ভিলার ভেতরে আমরা এক বৃদ্ধা মহিলাকে দেখতে পাই যে বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে পিয়ানো বাজাতে শুরু করে। ঠিক তখনই সেখানে সমস্ত বন্ধুরা চলে আসে এবং তাদের দেখে সেই বৃদ্ধা মহিলা আবার বেসমেন্টে চলে যায়, কিন্তু তাকে বেসমেন্টে যেতে ভার্দি দেখে ফেলে এবং সে ডাফনকে সাথে নিয়ে বেসমেন্টে যেতে লাগে। ঠিক তখনই সেখানকার লাইট হঠাৎ ফ্লিকার করতে শুরু করে, আর যখনই ভার্দি ও ডাফন বেসমেন্টে ঢোকে অমনি বেসমেন্টের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে নার্তো আসে এবং মিকোকে সাথে নিয়ে বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করে। ওদিকে ভূতেরা লিয়া ও সারাকে ভয় দেখাচ্ছিল, আর নিচে বেসমেন্টে ডাফন ও ভার্দি হেন্সের পরিবারের ছবি এবং এমন জিনিসপত্র দেখতে পায় যেগুলো বহু বছর ধরে ঠিক তেমনই পড়েছিল। নিচে তারা সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পায় যে বেসমেন্টে তৈরি অন্য একটি রুমে ছিল, আর সে কোনো ভূত ছিল না, বরং সে একজন রক্ত মাংসের মানুষ। এরপর তারা দুজনে সে বৃদ্ধা মহিলাকে বেসমেন্ট থেকে বাইরে নিয়ে আসে, আর এইখানে এই মুভির আসল রহস্য ও সবচেয়ে বড় শকিং টুইস্ট রিভিল হয়। এতদিন ধরে তারা এইখানে এতগুলো ভূত প্রেত দেখে আসছিল, তাই আমাদের মনে হচ্ছিল যে এই বৃদ্ধা
বৃদ্ধা মহিলাও হয়তো কোনো ভূত হবে, কিন্তু সে একজন মানুষ ছিল। যে এই বৃদ্ধা মহিলাটি আর কেউ নয়, স্বয়ং মরিস ছিল। হ্যাঁ, আসলে সেই রাতে তাদের মনে হয়েছিল যে মরিস মারা গেছে। আর মরিস হলো সেই মেয়েটি যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। তাকে সেখানেই ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে মরিস অত্যন্ত গুরুতর আহত হয়েছিল এবং তার মেরুদণ্ড চিরকালের জন্য বেঁকে গিয়েছিল। মরিস এই সমস্ত কথা শুনে নিয়েছিল যে তার বাবা মার সাথে কি ঘটেছে, যার ফলে সে তার বাবা মাকে খুব মিস করছিল। তাই সে হাসপাতাল থেকে পালিয়ে নিজের ভিলায় চলে আসে, যেখানে সে তার পরিবারের ভূতদের দেখতে পায়। তারা তাকে ভিলার ভেতরে নিয়ে যায় এবং গত 70 বছর ধরে সে তার পরিবারের সাথে একদম স্বাভাবিক পরিবারের মতোই বসবাস করে আসছিল। কিন্তু যখনই কেউ সেই ভিলায় আসতো, তখনই হেন্স ও তার পরিবারের ভূতেদের মনে হতো যে তারা হয়তো মরিসের কোনো ক্ষতি করবে, তাই তারা তাকে শেষ করে দিত। আর এর পেছনে আরেকটি কারণ ছিল, যাতে তাদের সত্যটা কখনো বাইরে না যায়। এবার এই সমস্ত বন্ধুরা মিলে সেই বৃদ্ধা মরিসকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু হেন্স ও তার পরিবার তাদের স্বার্থপরতাই বলুক বা তাদের মেয়ের প্রতি ভালোবাসাই বলুক, তারা মরিসকে সেইখান থেকে যেতে দিতে চাচ্ছিল না। পুরো পরিবার সব বন্ধুদের ওপর হামলা করতে শুরু করে এবং মরিসকে তাদের সাথে নিয়ে যায়। মরিসও তার পরিবারের সাথেই যেতে চেয়েছিল। হেন্স ও তার পরিবার এই সবার উপর আক্রমণ করে এবং ভার্তিকে টেনে হিচড়ে নিজের সাথে অন্ধকারে নিয়ে যায়। বন্ধুরা তাকে আটকানোর জন্য কিছুই করতে পারে না। সবাই অন্ধকারের দিকে তাকিয়ে থাকে যে হয়তো ভার্তি ফিরে আসবে। কিছুক্ষণ পর অত্যন্ত আশ্চর্যের বিষয় যে ভার্তি ফিরেও আসে এবং বন্ধুরা তাকে সুস্থ ও ঠিকঠাক দেখে খুশি হয়ে যায়। এরপর তারা সবাই গাড়িতে বসে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এইবার তাদের সাথে কোনো ভুল কিছু ঘটে না, অর্থাৎ গাড়ি একদম ঠিকঠাক ছিল। তখনই আমরা দেখতে পাই যে মরিস এখন তার পরিবারের সাথেই রয়েছে এবং সবাই খুবই খুশি। অর্থাৎ ভেবে দেখুন, এত বছর ধরে মরিস ওই বেসমেন্টের ভেতরেই বসবাস করছিল, কিন্তু এই বিষয়ে নার্তো বা অন্য কারো কোনো ধারণাই ছিল না। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে নার্তো কেন বলেছিল যে তার বাবা জাকার্তায় থাকে, কারণ তার বাবা যদি এইখানে কাজ করতে করতেই মারা গিয়ে থাকেন, তবে তার তো অন্তত এই ধারণাটুকু থাকা উচিত ছিল যে তার বাবা এখানে নেই, বরং তিনি মারা গেছেন। হতে পারে যে অফ স্ক্রিন এই কথাটি বন্ধুদেরও জানানো হয়েছিল, অথবা এমনও হতে পারে যে নার্তো নিজেও জীবিত ছিল না। আমরা গাড়ির ভেতরে সমস্ত বন্ধুদের দেখতে পাই এবং তারা সবাই খুব খুশি যে তারা সবাই সুস্থভাবে এই হন্টেড ভিলা থেকে বেরিয়ে আসতে পেরেছে, অর্থাৎ হ্যান্স ভিলা থেকে। কিন্তু মুভির ভেতরে টুইস্টের উপর টুইস্ট আসতে থাকে। ঠিক তখনই আমরা ভার্তিকে দেখতে পাই, যার মুখটা এখন হেন্সের মতো দেখাচ্ছিল, কারণ হেন্স যখন তাকে অন্ধকারে টেনে নিয়েছিল তখন সে তাকে পজেস করে নিয়েছিল। আর এমনটা এই জন্য হয়েছিল কারণ হেন্সের কিছু গোপন ইচ্ছে ছিল যা সে ভিলার বাইরে গিয়ে পূরণ করতে চাইছিল, এবং অবশেষে ভিলা থেকে বাইরে বেরোনোর জন্য সে এই কাজটাই করেছে। ভিলা থেকে বেরিয়ে আসার রাস্তা এটাই ছিল। আয়নার সামনে সেদিন ভার্দির মুখের জায়গায় হেন্সের মুখই দেখা যাচ্ছিল। আপনাদের নিশ্চয় মনে আছে, ভার্তি আয়নার ভেতরে কিছু একটা দেখতে পায়, কিন্তু সে তা বিশ্বাস করতে চায় না এবং ভীষণভাবে শক হয়ে যায়। হেন্স আগে সিদ্ধান্ত নিয়েছিল যে সে ভার্তিকে পজেস করে এখান থেকে বেরিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এই কারণেই ভার্তি এত বেশি প্যানিক করেছিল। আমরা দেখতে পাই যে ভার্তি আর ভার্তি নেই, বরং তার ভেতরে হেন্সের স্পিরিট চিরকালের জন্য রয়ে গেছে। আর এর সাথে সাথে মুভিটি এইখানে শেষ হয়ে যায়। তো এই ছিল দ্য কার্স অফ 9 ডেভিলস মুভির কাহিনী। আশা করি হেন্স বিলার এই সত্য ঘটনাভিত্তিক গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই ইন্দোনেশিয়ান মুভিটি বেশ বিখ্যাত হয়েছিল এবং বেশ ভালো টাকাও কামিয়েছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরের ভিডিওতে।